আসসালামু আলাইকুম। Mr.Doctor চ্যানেল থেকে আমি Dr.Anis Ahmed আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। নাকে মাংস বাড়া এটা একটা সমস্যা। যদিও এটা নাকে মাংস বাড়া বলে, আসলে মেডিকেল ভাষায় একে বলে পলিপ। এই পলিপ কেন হয় এবং কি করলে বোঝা যাবে বা কিভাবে বোঝা যাবে যে নাকে পলিপ হয়েছে বা মাংস বেড়েছে, এই নিয়ে আমি আজকে আলোচনা করব। দয়া করে মিস্টার ডক্টর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল বাটনে ক্লিক করবেন। সাধারণ ভাষায় মাংস বাড়া বলে, কিন্তু এই মাংসটা আসলে কেন বাড়ে ঠিক এটা জানতে হলে কিছুটা অ্যানাটমি জানতে হবে। একটা মানুষের ফেসে বা কপালে টোটাল জিনিসটাই কিছু হাড্ডি দিয়ে তৈরি। যেমন কপাল থাকছে ফ্রন্টাল বোন, নাকে থাকছে নেজাল বোন, এবং এই যে এই অংশটা এখানে থাকে ম্যাক্সিলা। এই বোনসগুলাতে কিছু ফাঁকা জায়গা থাকে। এই ফাঁকা জায়গার নাম হলো সাইনাস। এই সাইনাসগুলো আবার ঢাকা থাকে একটা আবরণী কলা দিয়ে, যাকে এপিথেলিয়াল টিস্যুও বলা হয়। এই এপিথেলিয়াল টিস্যুগুলো যদি কোনো কারণে ইরিটেশন হয় বা কোনো কারণে যদি উত্তেজিত হয় বা স্টিমুলেশন পায়, তাহলে এই এপিথেলিয়াল টিস্যুগুলো ধীরে ধীরে বাড়তে থাকে এবং এটা নাক দিয়ে বেরিয়ে আসে, এবং এই জন্য একে নাকের মাংস বাড়া বলা হয়। এবং এটা অনেক সময় যদি গুচ্ছাকারে থাকে, অনেকটা আঙ্গুরের মতো দেখা যায়, এই জিনিসটাকে আসলে আমরা পলিপ বলি। এই পলিপ কেন হয়? পলিপ বিভিন্ন কারণে হতে পারে। যেমন আমি আগেই বলেছি যে ইরিটেশন হয় বা স্টিমুলেশন হয়, সেটা যদি ধুলোবালি নাকে বেশি যায়, তাহলে এই আবরণী কলা বা এপিথেলিয়াল টিস্যু স্টিমুলেটেড হতে পারে। যদি ধোঁয়ার ভেতরে কেউ কাজ করে, তাহলে এই এপিথেলিয়াল টিস্যু স্টিমুলেটেড হতে পারে। কারো যদি ঘন ঘন সর্দি লাগে, তাহলে স্টিমুলেটেড হতে পারে। কেউ যদি বারবার নাকের মধ্যে হাত দেয়, তাহলে এই এপিথেলিয়াল টিস্যু স্টিমুলেটেড হতে পারে। কারো যদি অ্যালার্জি থাকে, তাহলে স্টিমুলেটেড হতে পারে। হাঁপানি রোগীদের ক্ষেত্রে এই এপিথেলিয়াল টিস্যুগুলো স্টিমুলেটেড হয়। এরকম বিভিন্ন কারণে যদি এই এপিথেলিয়াল টিস্যু ইরিটেট হয় বা স্টিমুলেটেড হয়, তাহলে এই এপিথেলিয়াল টিস্যুটা নিচের দিকে নেমে আসতে থাকে এবং নাকের ভেতরে আসে, এবং একসময় মনে হয় যেন নাক বন্ধ হয়ে আসছে। তো এই যে নাকের পলিপ হচ্ছে, এটা আসলে বোঝার কি কোনো উপায় আছে? হ্যাঁ, এটাও বোঝা যায়, একটু খেয়াল করলেই বোঝা যায়। যারা জানেন না তারা তো আসলে কখনোই বোঝা যায় না। আমার আলোচনা যদি আপনারা শুনেন এবং ভালোভাবে খেয়াল করেন, কেউ যদি এই উপসর্গগুলো বলে, তাহলে আপনি প্রথমেই যা করবেন সেটা হলো তার নাকে একটা টর্চ লাইট মেরে নাকটা দেখার চেষ্টা করবেন। এখন কিভাবে বোঝা যায়? বোঝা যাবে এরকম যে হঠাৎ করে কখনো কখনো মনে হবে যে নাক আসলে কেমন যেন একটা শিরশির একটা ভাব লাগছে। সকালে ঘুম থেকে উঠে দেখবেন বা কোনো ধুলোবালির মধ্যে গেলে প্রচুর হাসি হবে, এবং কিছুক্ষণের পরে নাক দিয়ে পানি ঝরতে থাকবে। এই ঘটনাটা বারবার ঘটতে থাকবে। তারপরে যদি আপনার পলিপ বা মাংস যদি বাড়তে থাকে এবং সেটা যদি আকার একটু বড় হয়, তাহলে মনে হবে যেন সে আগের মতো আর নিঃশ্বাস নিতে পারছে না। থেমে থেমে একটা লম্বা করে, কিছুক্ষণ পর পর লম্বা করে একটা নিঃশ্বাস নিতে হচ্ছে। এর একটা সমস্যা। আবার দেখা যাবে যে তার মনে হবে যে নাক বন্ধ হয়ে আছে। রাত্রেবেলা শুচ্ছে কিন্তু মনে হচ্ছে নাক বন্ধ হয়ে আছে, এখানেও তার শ্বাস নিতে অসুবিধা হবে। এই সমস্ত বিষয়গুলা দেখে ধারণা করা যায় যে তার নাকের মাংস বাড়ছে। আর এর উপসর্গগুলো তো এই আলোচনার ভেতর দিয়ে উঠে আসলো যে একটু অ্যালার্জির মতো একটু চুলকানি হবে, একটু নাকের পলিপ হলে সর্দি হতে পারে, নাক দিয়ে পানি পড়তে পারে। এই সমস্ত উপসর্গগুলো দেখা দিবে। এখন এ থেকে এই নেজাল পলিপ বা মাংস বাড়া, এটা একটা সমস্যা যদি বের হয়ে আসে, সেটা দৃষ্টিকটু ব্যাপার। এই শ্বাসকষ্ট হচ্ছে, আসলে এ থেকে পরিত্রাণের উপায় কি? এ থেকে পরিত্রাণের উপায় আগে ছিল এরকম যে পলিপেক্টমি করা। এখনও পলিপেক্টমি হয়। পলিপেক্টমি মানে পলিপটা কেটে দেওয়া। আগে একটু কঠিনভাবে হতো, ইদানিং খুব সহজভাবে পলিপেক্টমি করা হয়, যেটাকে আমরা অ্যান্ডোস্কোপিক পলিপেক্টমি বলি।
এটা মাত্র খুব অল্প সময়ের ব্যাপার 5-10 মিনিটের ভেতরে হয়ে যাবে। আপনি 1 ঘন্টার ভেতরে বাড়ি ফিরতে পারবেন, আপনার কোনো রকমের অসুবিধা হবে না। আর মাংস যদি আপনার কেবল বাড়তে থাকে, যদি পলিপেক্টমি করার পর্যায়ে না আসে, তাহলে সেই ক্ষেত্রে কিছু প্রিকশন বা কিছু সতর্কতা যদি আপনি গ্রহণ করেন, তাহলে এই মাংসটা ধীরে ধীরে কমে যেতে থাকবে এবং বাড়বে না। এই সতর্কতাটা কি? যেমন আপনি ধুলাবালির মধ্যে যাবেন না, ধুলাবালি এড়িয়ে যেতে হবে। তো ধুলাবালি এড়িয়ে যেতে হবে। কখনো যদি প্রয়োজনে ধুলাবালির মধ্যে যেতে হয়, মানুষ তো কাজে কর্মে বের হবে, তো সেই ক্ষেত্রে সবচেয়ে সহজ সমাধান হলো মাস্ক ব্যবহার করতে হবে। সর্দি কাশি যেন না লাগে সেই ব্যবস্থা করতে হবে, যেন ঠান্ডা না লাগে। আর খুব গরমে আপনি যদি ঘেমে যান, তো সেই ক্ষেত্রে অনেক সময় সর্দি কাশি হয়, হাসি হয়। তো এই গরমের সময় আপনাকে সতর্ক থাকতে হবে এবং খুব ঠান্ডার সময় আপনাকে সতর্ক থাকতে হবে। যাদের হাঁপানি রোগী আছে, এই হাঁপানি রোগীদের যেন শ্বাসকষ্টটা কন্ট্রোলে থাকে সেরকম একটা ব্যবস্থা করতে হবে। এবং নাক যদি বন্ধ থাকে, তো সেই ক্ষেত্রে আফরিন বা অ্যান্টাজল নেজাল ড্রপ পাওয়া যায়, এই নেজাল ড্রপ আপনাকে দিতে হবে। এবং পাশাপাশি একটা স্প্রে পাওয়া যায় যেটা স্টেরয়েড স্প্রে, এই স্প্রেটা যদি ব্যবহার করা যায় তাহলেও পলিপটা ছোট হয়ে আসে। এবং এই সতর্কতা যদি আপনি অবলম্বন করেন, তাহলে আপনি খুব অল্পতেই সুস্থ হয়ে যাবেন। আবার নেজাল পলিপ হলে অনেক সময় তীব্র মাথা ব্যথা হয়, এটা থেকেও বোঝা যায় যে মানে নেজাল পলিপ হচ্ছে। সুতরাং কোনো কারণে যদি আপনার ঘন ঘন সর্দি লাগে, মাথা ব্যথা করে, তাহলে প্রথমেই আপনারা নিজেরা টর্চ লাইট দিয়ে নাকটা একটু পরীক্ষা করে দেখেন। শুরুতে যদি বোঝা যায় তাহলে এই ট্রিটমেন্টটাও দ্রুত করা যায় এবং রিকভারি হয়। এই জন্য সবচেয়ে সহজ কাজ বা উচিত হলো আপনার যখনই পলিপ দেখা যাবে, সরাসরি অনেক ডাক্তার আছে যে দেখার সাথে সাথেই বলে পলিপেক্টমি করতে হবে, কেটে দিতে হবে। আপনারা এই কাজ না করে মেডিসিনের কোনো ডাক্তারের কাছে যাবেন, তার পরামর্শ নেবেন। আমার মনে হয় যে আপনি এই নেজাল পলিপ যদি শুরু হয় বা অল্পতে আপনি যদি যান, তাহলে এটা ভালো হওয়া সম্ভব। তা আপনাদের এ নিয়েও যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে প্রশ্ন করুন। আমি অনেক সময় এমন হয় যে আলোচনায় কিছু একটা মিস হয়ে যেতে পারে, মিস হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আপনারা কমেন্টে গিয়ে প্রশ্ন করুন, আমি আপনার সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার আলোচনা যদি ভালো লাগে তাহলে বারবারের মতোই আমি বলি, বরাবরের মতোই বলি যে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটা লাইক দিবেন, বেল বাটনে ক্লিক করবেন। ধন্যবাদ সবাইকে।